আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। সাথে আছে আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, শিয়া সুন্নি বিভাজন ও রাজনৈতিক আধিপত্য সংঘাতকে জটিল করছে। ক্রিস্টি নোয়ামের বিতর্কিত পদত্যাগে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ও ব্যক্তিগত কাণ্ডচক্রের চূড়ান্ত অধ্যায়। বাংলাদেশি নাগরিক জুবাইদুল আমিনকে শিশু যৌন নিপীড়ন ও শোষণ অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ। এবং যুক্তরাষ্ট্রের স্ন্যাপ বিতর্ক, কয়েকটি রাজ্যে সোডা ও চিনিযুক্ত পানীয় ক্রয় নিষিদ্ধ, ব্যবসায়িক জটিলতা বৃদ্ধি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে বর্তমান পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি এবং খামেনির মৃত্যুর পর পুরো অঞ্চল যেন বারুদের স্তূপে পরিণত হয়েছে। শিয়া সুন্নি বিভাজনের দীর্ঘ ইতিহাস এবং রাজনৈতিক আধিপত্যের লড়াই এই সংঘাতকে আরও জটিল করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি এটি আরও গভীর হয় তবে পুরো অঞ্চল ধর্মীয় মেরুকরণের দিকে ঠেলতে পারে। মধ্যপ্রাচ্য আজ এক চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি এবং খামেনির মৃত্যুর পর পুরো অঞ্চল যেন বারুদের স্তূপে পরিণত হয়েছে। আপাত দৃষ্টিতে একে ভূ রাজনৈতিক সংঘাত মনে হলেও এই যুদ্ধের গভীর স্তরে লুকিয়ে আছে শিয়া সুন্নি বিভাজনের দীর্ঘ ইতিহাস ও ধর্মীয় মেরুকরণ। বর্তমানে বিশ্বে প্রায় ১৩০ কোটি মুসলিমের মধ্যে মাত্র ১৭% শিয়া মতাবলম্বী, যাদের সিংহভাগ ইরান, ইরাক ও বাহরাইনে বসবাস করে। অন্যদিকে সৌদি আরব ও তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ সুন্নি সংখ্যাগরিষ্ঠ। ইতিহাসবিদদের মতে ধর্মীয় বিশ্বাস নয়, বরং রাজনৈতিক ক্ষমতা ও আঞ্চলিক আধিপত্যই এই যুদ্ধের মূল চালিকা শক্তি। কিন্তু দীর্ঘস্থায়ী যুদ্ধের ক্ষেত্রে ধর্মকে সবসময় এক ভয়াবহ হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। জর্জিটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাদের হাশেমির মতে, ধর্ম সরাসরি যুদ্ধের কারণ নয়, এটি জনগণকে রাজনৈতিক মতাদর্শে উদ্বুদ্ধ করার একটি উপায় মাত্র। খামেনির মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে পাকিস্তান, ইরাক ও লেবাননে যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে তা ধর্মীয় আবেগের বহিঃপ্রকাশ। বিশেষ করে রমজান মাসে এই হত্যাকাণ্ডের ঘটনা সমর্থকদের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি করেছে তা মধ্যপ্রাচ্যে এক নতুন ধর্মীয় অস্থিরতা সংকেত দিচ্ছে। অন্যদিকে মার্কিন সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধেও বাইবেলের শেষ বিচারের মতো উগ্র ধর্মীয় ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে। সৌদি আরবের জ্যেষ্ঠ ধর্মীয় নেতারাও এই পরিস্থিতিকে জিহাদ হিসেবে আখ্যা দিয়ে সংঘাতকে আরও উস্কে দিচ্ছেন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি ইরান ও তার প্রতিবেশী সুন্নি প্রধান দেশগুলোর মধ্যে এই সংঘাত আরও গভীর হয় তবে শিয়া সুন্নি বিভাজনের সেই পুরনো ক্ষত পুনরুজ্জীবিত হবে। পরিশেষে এই যুদ্ধ কেবল সামরিক নয়, বরং এটি ভূরাজনীতি, জাতীয় স্বার্থ এবং বিশ্বাসের এক জটিল সমীকরণ। দীর্ঘমেয়াদী সংঘাত পুরো অঞ্চলকে ধর্মীয় মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে, তা এখন পরিষ্কার। শান্তি নাকি ধ্বংস, কোন পথে এগোবে মধ্যপ্রাচ্য, সেটাই এখন বড় প্রশ্ন। ২০১৬ সালে ইরানকে বিমানে করে পাঠানো $1.7 বিলিয়ন কি ছিল সত্যি আইনি পাওনা নাকি রাজনৈতিক মুক্তিপণ? ওবামা প্রশাসনের সেই বিতর্কিত পদক্ষেপ নিয়ে আজও সরব ডোনাল্ড ট্রাম্প। ঘটনাটির গভীরে লুকিয়ে আছে ১৯৭৯ সালের সামরিক চুক্তির এক পুরনো রহস্য। আসল সত্যটা কি? বিস্তারিত জানুন রিপোর্টে। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে কিছু ঘটনা বছরের পর বছর ধরে রহস্য আর বিতর্কের জন্ম দেয়। বারাক ওবামার আমলে ইরানকে দেয়া $1.7 বিলিয়ন সেই লেনদেন আজও তেমনি এক আলোচনার কেন্দ্রবিন্দু। ২০১৬ সালের ঘটনা, আমেরিকা ইরানকে বিমানে করে বিপুল পরিমাণ নগদ অর্থ পাঠায়। ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, এটি ছিল ওবামার করা সবচেয়ে খারাপ চুক্তি, অর্থাৎ ২০১৫ সালের পরমাণু চুক্তির বিনিময়ে এক প্রকার মুক্তিপণ। কিন্তু সত্যটা কি? ওবামা প্রশাসনের দাবি, এই অর্থ কোনো মুক্তিপণ ছিল না, এটি ছিল ১৯৭৯ সালের একটি পুরনো ঋণের নিষ্পত্তি। শাহ আমলের ইরান আমেরিকার কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার জন্য অগ্রিম টাকা দিয়েছিল, যা বিপ্লবের পর আর দেয়া হয়নি। দশকের পর দশক আইনি লড়াইয়ের পর হেগের আন্তর্জাতিক আদালত ইরানকে এই অর্থ ফেরত দেয়ায় রায় দিয়েছিল।
প্রশ্ন ওঠে কেন নগদে? কারণ সেই সময়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল এবং তাদের আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। তাই এই অর্থ পাঠাতে ইউরো এবং সুইস ফ্র্যাঙ্কের মতো বিদেশি মুদ্রা ব্যবহার করা হয়। সমালোচকদের চোখে বন্দি মুক্তির ঠিক পরেই এই অর্থ পৌঁছানোয় এটি ছিল একটি লেনদেন। তবে ওবামা প্রশাসন বরাবরই বলে এসেছে আইনি নিষ্পত্তি এবং বন্দি মুক্তি দুইটি সম্পূর্ণ আলাদা বিষয়। রাজনীতিতে সত্য অনেক সময় দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। আপনি একে কি আইনি পাওনা বলবেন নাকি রাজনৈতিক কৌশল? আপনার মতামত জানান কমেন্টে। চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় হোয়াইট হাউসের ওভাল অফিসে একদল খ্রিস্টান পাদ্রী ট্রাম্পের জন্য বিশেষ প্রার্থনা করছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রায় 10 থেকে 12 জন পাদ্রী ট্রাম্পকে ঘিরে দাঁড়ান। তাদের কয়েকজন ট্রাম্পের কাঁধ ও হাতে হাত রেখে তার নেতৃত্ব ও যুদ্ধ পরিস্থিতিতে সাফল্যের জন্য প্রার্থনা করেন। অন্যরাও একে অপরের কাঁধে হাত রেখে সেই প্রার্থনায় অংশ নেন। ভিডিওতে দেখা যায় প্রার্থনার সময় ট্রাম্প চোখ বন্ধ করে শান্তভাবে বসে আছেন এবং মনোযোগ দিয়ে প্রার্থনা শুনছেন। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ ড্যান স্ক্যাভিনো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভিডিওটি শেয়ার করলে দ্রুত তা ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর অনলাইনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ এটিকে ধর্মীয় সমর্থনের প্রতীক হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন যুদ্ধ পরিস্থিতিতে এমন দৃশ্য নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করতে পারে। ট্রাম্প প্রশাসনের সবচেয়ে ক্ষমতাধর নারী ক্রিস্টি নোয়ামকে পদত্যাগ করতে হলো। গণবহিষ্কারের মিশন নিয়ে আসা নোয়াম কেন মাত্র 1 বছরের মাথায় বিদায় নিলেন? এটি কি ট্রাম্পের অভিমান নাকি নোয়ামের একের পর এক বিতর্ক? প্রথমত, মিনিয়াপোলিসে 2 মার্কিন নাগরিককে ফেডারেল এজেন্টরা গুলি করে মারলে নোম তাদের সন্ত্রাসী বলেন, যা পরে মিথ্যা প্রমাণিত হয়। দ্বিতীয়ত, সরকারি টাকায় বিলাসবহুল গালফ স্ট্রিম জেট কেনা এবং এল সালভাদরের জেলে $50,000 রোলেক্স পরে ফটোশ্যুট করা নিয়ে রিপাবলিকানরাই তার উপরে ক্ষেপে যান। সবচেয়ে অদ্ভুত ছিল ব্ল্যাঙ্কেট গেট, যেখানে একটি কম্বল হারানোর জন্য পাইলটকে বরখাস্ত করা হয়। এছাড়া নিজের পোষা কুকুরকে গুলি করে মারার গল্প লিখে তিনি পশুপ্রেমীদের বিরাগভাজন হন। ট্রাম্পের লক্ষ্য ছিল বছরে 10 লাখ অভিবাসী তাড়ানো, কিন্তু নোম পেরেছেন মাত্র 6 লাখ। এই ব্যর্থতাই ছিল কফিনের শেষ পেরেক। নোমের স্থলাভিষিক্ত হচ্ছেন মার্ক ওয়েন মুলিন। তার পদত্যাগ ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি এবং ব্যক্তিগত আচরণের এক বিতর্কিত অধ্যায়ের সমাপ্তি চিহ্নিত করছে। শিশুদের যৌন নিপীড়ন ও শোষণের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে 28 বছর বয়সী বাংলাদেশি নাগরিক জুবাইদুল আমিনকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় প্রত্যর্পণ করেছে এফবিআই। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তাকে আদালতে হাজির করা হলে 13টি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হন তিনি। তবে আদালতে দাঁড়িয়ে সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন জুবাইদুল আমিন। শিশুদের যৌন নিপীড়ন ও শোষণের একটি বিশাল আন্তর্জাতিক নেটওয়ার্ক পরিচালনার দায়ে অভিযুক্ত 28 বছর বয়সী বাংলাদেশি নাগরিক জুবাইদুল আমিনকে মালয়েশিয়া থেকে আলাস্কায় নিয়ে এসেছে এফবিআই। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বৃহস্পতিবার আলাস্কার আদালতে তাকে হাজির করা হয়, যেখানে তিনি তার বিরুদ্ধে আনা 13টি ফৌজদারি অভিযোগের বিপরীতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। জুবাইদুল আমিন মালয়েশিয়ায় চিকিৎসা বিজ্ঞানের ছাত্র থাকাকালীন এই জঘন্য কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েন। আদালতের নথি অনুযায়ী 2021 সালে আলাস্কায় এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতেই প্রথম এই চক্রটি শনাক্ত করা সম্ভব হয়। এরপর এফবিআই ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মালয়েশিয়ায় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে তদন্ত শুরু করে। অভিযোগ রয়েছে আমিন ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শত শত নাবালককে ফাঁদে ফেলতেন। তিনি মিথ্যা পরিচয় দিয়ে ভুক্তভোগীদের সাথে যোগাযোগ করতেন এবং ভয় ভীতি দেখিয়ে তাদের নগ্ন ছবি ও ভিডিও দিতে বাধ্য করতেন। ভুক্তভোগীদের নিয়ন্ত্রণে রাখতে তিনি ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিতেন। এমনকি আরও নতুন ভুক্তভোগী খুঁজে আনার জন্য তিনি শিশুদের ওপর চাপ সৃষ্টি করতেন, যা তার এই শোষণমূলক কর্মকাণ্ডকে ক্রমান্বয়ে বড় করে তোলে। সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলো তার 80টিরও বেশি অ্যাকাউন্ট বারবার বন্ধ করে দিলেও তিনি প্রতিবারই নতুন অ্যাকাউন্ট খুলে তার কর্মকাণ্ড চালিয়ে যেতেন। আদালতের নথি থেকে জানা যায় আমিন নিজেও স্বীকার করেছেন যে তিনি যা করেছেন তা ভুল, কিন্তু তবুও তিনি এটি থামাননি।
আদালত সূত্র জানিয়েছে, দোষী সাব্যস্ত হলে আমিনের ২০ বছর থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। বর্তমানে তাকে আঙ্কোরেজে কারাগারে রাখা হয়েছে। এই ঘটনা সারা বিশ্বে ইন্টারনেটে শিশুদের নিরাপত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো তার এই বিশাল নেটওয়ার্কের শিকড় উপড়ে ফেলতে কাজ চালিয়ে যাচ্ছে। মেরিল্যান্ডের ছোট শহর উইলিয়ামসপোর্টে একটি বিশাল গুদামঘরকে অভিবাসী আটক কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। আইস কর্তৃপক্ষ এখানে প্রায় ১৫০০ অভিবাসীকে রাখার পরিকল্পনা করেছে। সমর্থকরা বলছেন এতে কর্মসংস্থান ও অর্থনীতি লাভবান হবে। তবে অনেক স্থানীয় বাসিন্দা পরিবেশ, নিরাপত্তা ও সামাজিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে এখন আইনি লড়াইও শুরু হয়েছে। আমেরিকার মেরিল্যান্ডের শান্ত শহর উইলিয়ামসপোর্ট পর্যটক আর সাইকেল আরোহীদের জন্য জনপ্রিয় এই ছোট্ট শহরটি এখন উত্তপ্ত একটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে, কারণ এখানে তৈরি হচ্ছে একটি বিশাল ডিটেনশন সেন্টার। ৮,৩০,০০০ বর্গফুটের এক বিশাল গুদাম ঘরকে আইস কর্তৃপক্ষ রূপান্তর করছে আটক কেন্দ্রে। পরিকল্পনা অনুযায়ী এখানে অভিবাসন আইন ভঙ্গকারী প্রায় ১৫০০ মানুষকে রাখা হবে। কিন্তু এই সিদ্ধান্তই এখন দুই ভাগে ভাগ করে দিয়েছে পুরো এলাকাকে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সমর্থকরা মনে করেন এটি আইন ও শৃঙ্খলা বজায় রাখার জন্য জরুরি। তাদের মতে এর ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতিতে ১২০ মিলিয়নেরও বেশি ডলার যুক্ত হবে। কিন্তু অন্য চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনগণকে না জানিয়েই এই প্রকল্প চাপিয়ে দেওয়া হয়েছে। ছোট একটি শহরে এমন কেন্দ্র তৈরির পরিবেশগত ও সামাজিক প্রভাব কি হবে তা নিয়ে তারা আতঙ্কিত। পরিস্থিতি এতই জটিল যে মেরিল্যান্ডের অ্যাটর্নি জেনারেল DHS এর বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছেন। এটি কেবল একটি গুদামঘরের বিষয় নয়, বরং আমেরিকার বর্তমান অভিবাসন নীতির এক অস্থির প্রতিফলন, যেখানে কেন্দ্রীয় ক্ষমতা বনাম স্থানীয় স্বায়ত্তশাসনের লড়াই চরমে। যুক্তরাষ্ট্রে খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। ক্যানসাস, নেভাডা, ওহাইও ও ওয়াইওমিং সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য এখন এই সুবিধা ব্যবহার করে সোডা, ক্যান্ডি ও চিনিযুক্ত পানীয় কেনা নিষিদ্ধ করেছে। ট্রাম্প প্রশাসনের অনুমোদিত বিশেষ ছাড়ের মাধ্যমে এসব সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে ভিন্ন ভিন্ন নিয়মের কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য তৈরি হয়েছে জটিলতা এবং আইনি চ্যালেঞ্জের সম্ভাবনাও দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে খাদ্য সহায়তা কর্মসূচি বা স্ন্যাপ নিয়ে বড় ধরনের পরিবর্তন আসছে। দেশটির আরও 4টি অঙ্গরাজ্য কানসাস, নেভাদা, ওহাইও এবং ওয়াইমিং তাদের ফুড স্ট্যাম্প গ্রহীতাদের জন্য খাদ্য তালিকায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে। এর ফলে এখন থেকে এই রাজ্যগুলোতে সরকারি সহায়তার টাকায় ক্যান্ডি বা কোমল পানীয় কেনা নিষিদ্ধ করা হয়েছে। এর আগে মার্কিন কৃষি বিভাগ বিভিন্ন অঙ্গরাজ্যের এই ধরনের বিধিনিষেধ আরোপের আবেদন সরাসরি প্রত্যাখ্যান করত। তাদের মতে কংগ্রেস কর্তৃক নির্ধারিত আইনের বাইরে কোনো অঙ্গরাজ্য খাদ্য কি তার সংজ্ঞা পরিবর্তন করতে পারে না। কিন্তু 2025 সাল থেকে ট্রাম্প প্রশাসন এই নীতিতে পরিবর্তন আনে। তারা কিছু নির্দিষ্ট খাদ্যদ্রব্য বাদ দেওয়ার প্রভাব পরীক্ষা করতে পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলক প্রকল্পের আওতায় রাজ্যগুলোকে ওয়েভার বা বিশেষ ছাড় দেয়া শুরু করে। এগ্রিকালচারাল সেক্রেটারি ব্রুক রোলিন্স এই পদক্ষেপকে আমেরিকাকে পুনরায় সুস্থ করে তোলার অংশ হিসেবে বর্ণনা করেছেন। এখন পর্যন্ত মোট 22টি অঙ্গরাজ্যে এই ওয়েভার কার্যকর করা হয়েছে, যার বেশিরভাগই ক্যান্ডি, চিনিযুক্ত পানীয় এবং এনার্জি ড্রিঙ্কস নিষিদ্ধ করার দিকে মনোনিবেশ করেছে। তবে এই বৈচিত্র্যময় নিয়ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। কার্ডোজো স্কুল অফ লর অধ্যাপক টাইসন লর্ড গ্রের মতে, প্রতিটি অঙ্গরাজ্যের ক্যান্ডি বা চিনিযুক্ত পানীয়ের সংজ্ঞা আলাদা হওয়ায় খুচরা বিক্রেতারা চরম বিভ্রান্তির শিকার হচ্ছেন। প্রতিটি দোকানে এখন পয়েন্ট অফ সেল সফটওয়্যার আপডেট করা এবং কর্মীদের নতুন করে প্রশিক্ষণ দেয়া ব্যবসায়ীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়ীরা চাইলে এই পরিস্থিতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে কংগ্রেস কোনো আইন পরিবর্তন না করলেও নতুন বাজেট বিলে একটি রুরাল হেলথ ট্রান্সফরমেশন প্রোগ্রাম
চালু করেছে। সেখানে যে রাজ্যগুলো স্ন্যাপ বিধিনিষেধের আবেদন করবে তাদের বিশেষ ইনসেনটিভ বা সুবিধা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এটি রাজ্যগুলোকে কড়াকড়ির দিকে আরও বেশি উৎসাহিত করছে। সব মিলিয়ে এই কর্মসূচিটি উদ্দেশ্য এখন আর কেবল ক্ষুধা মেটানো নয়, বরং মার্কিন নাগরিকদের পুষ্টির মান উন্নয়নের ওপরও জোর দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে আর্থিক চাপে পড়ে 2025 সালের রেকর্ড সংখ্যক মানুষ তাদের অবসর সঞ্চয় থেকে জরুরি অর্থ তুলেছেন। ভ্যানগার্ডের তথ্য অনুযায়ী অংশগ্রহণকারীদের প্রায় 6% এমন হার্ডশিপ উইথড্রয়াল নিয়েছেন। বাড়ি বাজেয়াপ্ত হওয়া, ঠেকানো, উচ্ছেদ এড়ানো এবং চিকিৎসা ব্যয় মেটানোই ছিল প্রধান কারণ। যদিও অনেকের সঞ্চয় বেড়েছে, তবু এই প্রবণতা কর্মীদের আর্থিক চাপের ইঙ্গিত দিচ্ছে। ভ্যানগার্ড গ্রুপের এক চাঞ্চল্যকর প্রতিবেদন বলছে, গত এক বছরে রেকর্ড সংখ্যক আমেরিকান তাদের ভবিষ্যতের নিরাপত্তা অর্থাৎ অবসরকালীন সঞ্চয়ে হাত দিয়েছেন। কিন্তু কেন এই পরিস্থিতি? 2025 সালে ভ্যানগার্ডের তথ্য মতে 6% অংশগ্রহণকারী জরুরি প্রয়োজনে তাদের সঞ্চয় থেকে টাকা তুলেছেন, অথচ মহামারীর আগে এই হার ছিল মাত্র 2%। 2024 সালেও এই হার ছিল 4.8%। অর্থাৎ আমেরিকানদের আর্থিক সংকটের গ্রাফ ক্রমেই ঊর্ধ্বমুখী। এই টাকা তোলার প্রধান কারণগুলো কি? বাড়ি নিলাম হওয়া থেকে বাঁচতে, বাসা থেকে উচ্ছেদ এড়াতে কিংবা অপ্রত্যাশিত বড় কোনো মেডিকেল বিল মেটাতে আমেরিকানরা এখন সঞ্চয় ভাঙতে বাধ্য হচ্ছেন। মাথাপিছু উত্তোলিত টাকার পরিমাণ প্রায় $1,900। বিশেষজ্ঞরা বলছেন 2018 সালে আইন পরিবর্তনের ফলে 401 থেকে টাকা তোলার প্রক্রিয়া এখন অনেক সহজ। এছাড়া অটোমেটিক এনরোলমেন্টের কারণে আরও বেশি মানুষ এই সঞ্চয় স্কিমে যুক্ত হয়েছেন। তাই সংকটের সময় অনেকেই একে এখন সেফটি নেট বা জরুরি তহবিল হিসেবে ব্যবহার করছেন। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। বাজারের ভালো পারফরমেন্সের কারণে গড় অ্যাকাউন্ট ব্যালেন্স 13% বেড়েছে। 46% আমেরিকান তাদের সঞ্চয়ের হারও বাড়িয়েছেন। অর্থাৎ সংকট থাকলেও দীর্ঘমেয়াদী সঞ্চয়ের আগ্রহ এখনও টিকে আছে। নিউ ইয়র্কের ব্রুকলিনে সম্প্রতি তীব্র ঠান্ডার সময় কন এডিসনের বিদ্যুৎ বিভ্রাটে হাজারো বাসিন্দা অন্ধকারে দিন কাটিয়েছেন। পার্ক স্লোপ, গোয়ানাস ও বোরাম হিল এলাকায় প্রায় 6 দিন বিদ্যুৎ ছিল না। অনেকে খাবার নষ্ট হওয়া, হোটেলে থাকার খরচ এবং পোষা প্রাণীর নিরাপত্তার জন্য ক্ষতিপূরণের দাবি করেছেন। পার্ক স্লোপের বাসিন্দা জেমস কিলমিট জানিয়েছেন, তিনি 2 দিন ফোনে অপেক্ষা করার পরও সঠিক সহায়তা পাননি। তার $200 খাবারের ক্ষতিপূরণ এখনও মুলতবি রয়েছে। কন এডিসন জানিয়েছেন, বিভ্রাট ম্যানহোল আগুনের কারণে হয়েছিল, যা রাস্তার বরফ ও লবণের কারণে তার যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত করেছিল। কোম্পানির নিয়ম অনুযায়ী 12 ঘন্টার বেশি বিভ্রাটে খাবার ও প্রেসক্রিপশন ওষুধের জন্য সর্বোচ্চ $655 পর্যন্ত ক্ষতিপূরণ দেয়। কিন্তু অনেক বাসিন্দার দাবি তাদের রিফান্ড অযোগ্য ঘোষণা করা হয়েছে। স্থানীয় কাউন্সিলর শাহানা হানিফ এখন কোম্পানিকে দাবিগুলো পুনর্বিবেচনা করতে এবং ভবিষ্যতে এমন বিভ্রাট প্রতিরোধের পরিকল্পনা প্রকাশ করতে বলেছেন। বাসিন্দারা জানান, বিদ্যুৎ না থাকায় তারা অন্ধকারে খাবার বয়ে নিয়েছেন, হিটার ও কম্বল ভাগ করেছেন এবং পানি উষ্ণ করেছেন। সিলেট মহানগরীতে দিন দিন বাড়ছে ছিনতাই ও পকেট মারের ঘটনা। এতে করে নিরাপত্তাহীনতায় ভুগছেন নগরবাসী। ঘর থেকে বের হলেই আতঙ্ক কোথাও না কোথাও ওত পেতে আছে ছিনতাইকারী। সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর নগর জুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। লতিফুর রহমান উজ্জ্বলের প্রতিবেদনে বিস্তারিত। বর্তমানে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা, পাড়া মহল্লা ও সড়কে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারছে না বলে অভিযোগ উঠেছে। প্রায়ই ঘটছে ছিনতাই ও পকেট মারের ঘটনা। এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এটা তো হচ্ছে কি, আমরা সিলেটে এরকম কখনো এরকম রমজানও এরকম আমরা দেখছি না বিগত অনেক দিন ধরিয়া। তবে ইনশাল্লাহ আমরা আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা যথেষ্ট চেষ্টা করেন তারা এটা রিকভার করার লাগি। তবে প্রশাসনও খুব দেখলাম বিজি। ইনশাল্লাহ এগুলা ঠিক হয়ে যাব। এগুলো তো পরিত্রাণ পাইতে হইলে একমাত্র হইল গিয়া আমরা সব কনসিয়াস থাকতে হইব, আর একটু মানে চোখ কান খোলা রাখি চলতে হইব। এছাড়া তো কিছু করার নাই। সবরও মা বোন আছে বাসা বাড়িত। এখন চিন্তাকারী যদি মনে করি যে তারারও মা বোন যদি আজকে আরও চিন্তাকারীর কবলে পড়ে, তারার কেমন লাগবে জিনিসটা।
যদি বিবেচনা করিয়া সবরও নিজের বিবেক বুদ্ধি খাটাইয়া চলতে হইব। গত 2 সপ্তাহের মধ্যেই নগরীর হাউজিং এস্টেট এলাকায় পৃথক 2টি ঘটনায় 2 নারী রিকশা ও অটো রিকশা থামিয়ে ছিনতাই করা হয়। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। আমাদের প্রতিদিনই কিন্তু ছিনতাইয়ের যে সংখ্যাটা সেটুকু বেড়ে চলছে। এটা মূল কারণ হয়তো বা আমার ব্যক্তিগত ধারণা, হয়তো মনে করেন যে কর্মসংস্থানের যে বিষয়, সেই দিকে যদি মানুষের সরকার যারা আছেন বা দায়িত্বে আছেন তারা হয়তো যদি কর্মসংস্থানরা তাদেরকে বেকারত্বটা কমাইতে পারে এবং কর্মসংস্থার দিকে এগিয়ে নিতে পারে আমাদের যুব সমাজকে, হয়তো এটিও একটি কারণ হতে পারে। আর দেশের যে আমরা যতটুকু জেনেছি, মনে করেন আমাদের এখন যে ইয়াং যে জেনারেশনগুলো, সেটা কিন্তু মোবাইলে যে মানে আসক্ত, বিভিন্নভাবে কিন্তু আপনার মোবাইলের প্রতি তারা যে আসক্ত হচ্ছে, সেই আসক্ত থেকে তারা যদি একটু রিটার্ন আনা যায় আমাদের প্রজন্মকে, হয়তো মানে সুস্থতার দিকে যদি টেনে আনা যায়, হয়তো মনে করেন এই যে চিন্তার কবল হাত থেকে আমাদের নগরবাসী রেহাই পেতে পারে। এদিকে গতকাল নগরীর সাগর দিঘির পার এলাকায় এক শিক্ষার্থী কলেজে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন। একটি পালসার মোটরসাইকেলে আসা 2 ছিনতাইকারী তাকে ঘিরে ফেলে। তাদের হাতে ছিল দেশীয় অস্ত্র। 14-15 রমজান থেকে আমাদের এখানে খুব বেশি ভিড় হয়। আমরা অনেক আগ থেকে এই মার্কেটে ব্যবসা করতেছি। আমি দেখতেছি 13, 14, 15, আজকে 16 রোজা, কোনো মানুষ নাই। কাস্টমার আমাদের দোকানে আসে, তো আসলে লুকমুখে শুনতেছি যে কিশোর গ্যাং, বাইরা মার্কেটের বাইরা কিশোর গ্যাং, এরা চলাফেরা করে, এরা ডিস্টার্ব করে, বিভিন্ন রাস্তাঘাটে ছিনতাই টিনতাই হইতেছে। তো আমি মনে করি এইটা প্রশাসন, বর্তমান যারা আছে প্রশাসনের লোক, তারা মনে করি ঢিলাভাবে কাজ করতেছে। আমি আমাদের ব্যবসায়ীদের জন্য আমি মনে করি তারা এটা শক্তভাবে এই ছিনতাইকে রোধ করার জন্য, না হইলে আমাদের কাস্টমাররা মার্কেটে আসবে না। ছিনতাইকারীরা শিক্ষার্থীর মোবাইল ব্যাগ সহ স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাকে অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তবে আশেপাশের বাসিন্দারা বাসা থেকে বের হয়ে আসলে ছিনতাইকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে। মোবাইল টিম, স্ট্রাইকিং টিম, এরপরে হচ্ছে চেকপোস্ট, 3টা স্থায়ী চেকপোস্ট আছে, 12টা স্পট চেকপোস্ট, এর মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমটা অব্যাহত রেখেছি এবং পবিত্র মানে ঈদের আগ পর্যন্ত এই কার্যক্রমটা চলমান থাকবে। পাশাপাশি আমাদের যে সকল বিপণী বিতান শপিং মল আছে, যেখানে লোক সমাগম বেশি হচ্ছে, সেখানে আমাদের বিশেষ ফোর্স মোতায়েন আছে, সাদা পোশাকে ফোর্স মোতায়েন আছে। জনগণের জীবনযাত্রা নির্বিঘ্ন করতে, কেনাকাটা এবং চলাচল নির্বিঘ্ন করার জন্য আমরা সকল ধরনের প্রস্তুতি নিয়েছি। হাউজিং স্ট্রিটে যে ছিনতাইয়ের ঘটনাটা ঘটেছে, এটা অনাকাঙ্ক্ষিত। আসলে আমাদের এই নজরদারির মধ্যেও মাঝে মধ্যে এরকম 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা তাদেরকে আইডেন্টিফাই করেছি, আশা করছি যে কিছুদিনের মধ্যেই তাদেরকে আমরা ধরতে পারবো। নগরবাসীর দাবি, ছিনতাইকারীদের দৌরাত্ম ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার সহ কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। সাম্প্রতিক এসব ঘটনায় নগরবাসীর মাঝে উদ্বেগ বাড়ছে। নিরাপদে চলাফেরা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সিলেটের সাধারণ মানুষ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দামের শঙ্কা দেখা দেওয়ায় রাজধানীর পাম্পগুলোতে অতিরিক্ত ভিড় লক্ষ্য করা গেছে। সরকারের জরুরি ব্যবস্থা হিসেবে প্রতিটি যানবাহনের জন্য নির্দিষ্ট বরাদ্দ ঘোষণা করেছে। মোটরসাইকেল 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার, মাইক্রোবাস 20 থেকে 25 লিটার, পিকআপ ও লোকাল বাস 70 থেকে 80 লিটার, দূরপাল্লার বাস ও ট্রাক 200 থেকে 220 লিটার, ফিলিং স্টেশন থেকে তেল গ্রহণের সময় ক্রয় রসিদ দেখানো এবং পূর্ববর্তী রসিদ বিল প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। ডিলাররা বরাদ্দ অনুযায়ী তেল সরবরাহ করবে এবং পাম্পগুলো মজুত ও বিক্রয়ের জন্য সংশ্লিষ্ট ডিপোতে জানাবে। তেল বিপণন কোম্পানিগুলো বর্তমান বরাদ্দ অনুযায়ী ডিলারদের তেল সরবরাহ নিশ্চিত করবে। সরকার জানিয়েছে, বর্তমানে তেলের সংকট নেই, তবে সাশ্রয়ে আহ্বান জানানো হয়েছে। বাস্তবে অনেক চালক অতিরিক্ত তেল নিতে পারলেও আজ প্রয়োজনের চেয়ে বেশি তেল পাওয়া যাচ্ছে না। এক মোটরসাইকেল চালক জানান, 100 টাকার বেশি তেল দিচ্ছে না, এটা নিয়ে আবার পাম্পে আসতে হয়েছে। এই ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।